স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি খবর? ভালো আছো? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঋতু, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বাঁধন, শুভ, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর দোয়া রাখি, দোয়া করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ পাক সৃষ্টিকর্তা আমাদেরকে সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ভিত্তিক ক্লাসগুলোতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হোসেন সরকার, আকাশ স্যার। আমরা আজকে দশম অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। দশম অধ্যায়, বুঝতে পারছো বিগত দিনের যে ক্লাসগুলো হয়েছে। আর তোমাদেরকে শুরুতে একটা কথা বলে রাখি বাবা, তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টের যে কাজগুলো, প্রশ্নগুলো, সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। তোমরা অলরেডি তৈরি করে ফেলে দিও, মানে তৈরি করে রেখো। হ্যাঁ, সম্ভবত তোমাদের 17 তারিখে জমা দিতে হবে। হ্যাঁ, প্রথম, দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ, 2 সপ্তাহে কিন্তু 2টি অ্যাসাইনমেন্ট আছে, আর ষষ্ঠ সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট আছে। তোমরা জানো তো, না? তাই না? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, অবগত আছো যে দ্বিতীয়, তৃতীয় এবং ষষ্ঠ 3 সপ্তাহে 3টা অ্যাসাইনমেন্ট থাকবে। এই সপ্তাহে কিন্তু অ্যাসাইনমেন্ট একটা আছে, তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করে ফেলে দাও, ঠিক আছে? আমরা আজকে দশম অধ্যায়ে, হ্যাঁ বলো। স্যার, আমরা কি অ্যাসাইনমেন্ট কালার পেন ব্যবহার করতে পারবো? নো, নেভার। তোমাদের ওখানে নিয়মাবলী উল্লেখ করে দেওয়া আছে, শুধুমাত্র বল পেন কলম ছাড়া অন্য কোনো কলম ব্যবহার করা যাবে না, একবারে নাজায়েজ। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ বাবা, সুন্দর করে খাতাটা বক্সের মতো করে লিখবা। স্টেপ বাই স্টেপ যেভাবে তোমরা লিখতেছো ওইভাবেই লিখবা। শিরোনাম, তারপরে অধ্যায় ভিত্তিক যে শিরোনাম, তারপরে তুমি যে প্রসঙ্গ তার একটা হেডলাইন থাকবে। হ্যাঁ, তারপরে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা অনুসরণ করে বানান টানান ভুল টুটি যাতে না হয়, হ্যাঁ, সুন্দর করে লিখবা। তো যা হোক, এগুলো আমরা অনেক আগেও বলেছি, আবারও আমরা একটু পড়াশোনায় মনোনিবেশ করি। দশম অধ্যায় তোমাদের আছে হলো এসডিজি, সংক্ষিপ্ত সিলেবাস এসডিজি, অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, ঠিক আছে? আচ্ছা, টেকসই উন্নয়ন অভীষ্ট, টেকসই উন্নয়ন অভীষ্ট। আচ্ছা, তোমাদের এর পূর্ববর্তী একটু আলোচনা করে নেই, তোমরা ক্লাস 8 এটা জেনে আসছো, তারপরে একটু আলোচনা করে নেই। তোমরা এমডিজি সম্পর্কে তোমরা শুনেছো তো, না? কাই এমডিজি তোমরা পড়ছো না? আচ্ছা, এমডিজি ছিল সশস্ত্র লক্ষ্যমাত্রা, তাই না? আচ্ছা, এমডিজির বয়স ছিল বা সময়কালটা ছিল 2000 থেকে 2015 সাল পর্যন্ত এমডিজি ছিল, তাই না? ওগুলা কিন্তু আমার আলোচ্য বিষয় নয়, একটু জাস্ট আলোচনা করার জন্য আমরা আলোচনা করতেছি। এর পরবর্তীতে আসছে তোমাদের কিন্তু সময়কাল থাকে, এমডিজির সময়কাল কত ছিল? 2000 থেকে 2015, এবং এসডিজি ছিল 2015 থেকে 2030 পর্যন্ত চলবে। বুঝতে পারছো? এসডিজির অ্যাব্রিভিয়েশন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ঠিক আছে? টেকসই উন্নয়ন অভীষ্ট। এনি মোর কোশ্চেনস? কারো কোনো প্রশ্ন? নো স্যার। মিম, শুনতে পাচ্ছ? শুধু খাই ডিম। আচ্ছা, এখন আসো, আমি তোমাদের প্রথম যে শিরোনামটা আছে, যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, ভালো করে বোঝো। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। আরেকটা এখানে দেওয়া আছে যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। তাহলে আমরা দুটি বিষয় এখানে আলোচনা করব। একটা হচ্ছে টেকসই উন্নয়ন অভীষ্টের অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব কি, আর একটা কি আছে, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ফলে যে সম্ভাব্য ফলাফলটা হবে, এই ফলাফলটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যা হোক, আমরা জানি যে 1945 সালে জাতিসংঘ গঠিত হয়। যে জাতিসংঘ সারা বিশ্বের দারিদ্র দেশগুলোকে নিয়ে কাজকর্ম করে থাকে। বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা, নারী ক্ষমতায়ন, অনেকগুলো কাজ করে নিয়ে থাকে। এরকম সারা বিশ্বে উন্নয়নের জন্য জাতিসংঘ
এমডিজি ঘোষণা করে। আমি যেটা বললাম 2000 থেকে 2015 সাল ছিল। এটা পূরণ হয়ে যাওয়ার পরে আবার সারা বিশ্বটাকে আরেকটু উন্নত করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কি করে, আরেকটা গোল ঘোষণা করে। সেটা হলো কি, এসডিজি। আচ্ছা, বলা হয় যদি এই এসডিজি অর্জন করতে কোনো দেশ সমর্থ হয়, সেই দেশটা উন্নয়নশীল দেশ নামে পরিচিত হবে। তোমরা ভালো করে বুঝো, বাংলাদেশটা কিন্তু এসডিজির কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু অলরেডি পার করে আসছে এবং আসতেছে। এই কারণেই বলা হয় বাংলাদেশ মধ্যম আয়ের দেশে বা উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে বা হতে যাচ্ছে। ঠিক আছে, এখন আসো আমাদের তোমাদের প্রশ্ন যে টেকসই উন্নয়ন অভিষ্টে অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। তোমরা কি বোঝো অংশীদারিত্ব কি আসলে? অংশীদার, হ্যাঁ, অংশীদার থেকে অংশীদারিত্ব। ঠিক আছে, আর আগে বলা হয় অংশীজন। এলে তোমরা কি বুঝতে পারছো? তোমাদের বই কিন্তু কাছে নাও, বইটাকে কাছে নাও। শুভ, তাহিরা, ঋতু, স্যার। রাফিয়া, বাঁধন, আইমান, বাবা বইটা একটু সবাই কাছে নাও। ঠিক আছে, দেখো পাঠ নম্বর 1-এ লেখা আছে এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করার পূর্বে আমাদের জানা দরকার অংশীদারিত্ব কি বা কাকে বলে। তারপরের লাইনটা তোমরা আন্ডারলাইন করে নাও যে উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। বুঝতে পারছো? এটা তোমার মুখস্থ করে নিবা কানা হাফেজের মতো। উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। বুঝছো? কিছু কিছু সংজ্ঞা আছে যেগুলা মুখস্থ করে লিখতে হয়, এগুলো বানিয়ে লেখা যায় না। এরকমই একটা সংজ্ঞা হলো এটা। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি। ধরো আমার পরিবারে বাবা মা ভাই বোন সহ সাপোজ 7 জনের একটা ফ্যামিলি, 7 জনের সদস্য সংখ্যা রয়েছে। বাবার যদি উন্নয়ন হয়ে থাকে, ভালো করে বোঝো, বাবা যদি উন্নত হয় বা উন্নয়ন হয়ে থাকে, কিংবা বড় ভাই যদি ভালো একটা চাকরি পায়, তাহলে এটা কি শুধুমাত্র বাবাই ভোগ করে, শুধুমাত্র বড় ভাই ভোগ করে, না কি করে বলো তো মিথিলা? জি স্যার। আমি কি বললাম বলো তো বাবা? সকলেই ভোগ করে স্যার। আমি এটা বোঝাতে চাচ্ছিলাম যে যদি পরিবারের বাবা টাকা পয়সা বেশি রোজগার করে, পরিবারের যদি বড় ভাই বা যে কোনো ভাই যদি ভালো কোনো কাজ কাম করে বা চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে, তার যে উন্নয়ন হয় সেটা কিন্তু শুধুমাত্র ওই ব্যক্তি কিন্তু মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা ওই পরিবারের ভিতরে যারা সদস্য রয়েছেন সবাই কিন্তু সমষ্টিগতভাবে ভোগ করে থাকে। বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে অংশীজন। অর্থাৎ একজন নয়, ব্যক্তিগত কোনো উন্নয়ন নয়, উন্নয়নটা হবে সার্বজনীন। হ্যাঁ, ব্যষ্টিক উন্নয়ন নয়, সামষ্টিক উন্নয়ন হবে। বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে অংশীজন। ঠিক আছে, উন্নয়নের সুফল ভোগ করে গোষ্ঠী, সমস্ত ব্যক্তি সদস্যকে বলা হচ্ছে অংশীজন। কারো কোনো সমস্যা আছে? এখানে যেমন ধরা যাক, ভালো ফসল ফলানোর জন্য দরকার বা কোনো উন্নয়ন সংগঠন অব্যাহত রাখা ভালো ফসল ফলানোর জন্য দরকার বা কোনো উন্নয়ন সংগঠন সার বা প্রয়োজন কীটনাশক সরবরাহ করবে, কিন্তু যারা এটি ব্যবহার করবে তারা যদি অসচেতনভাবে মাত্রা অতিরিক্ত ব্যবহার করে, তা কখনো পরিবেশ বান্ধব হবে না। এখানে ইম্পর্টেন্ট একটা লাইন দিছে যে ধরো দেশের উন্নয়নের জন্য যদি বিজ্ঞানীরা তোমাকে, বিজ্ঞান কিংবা সরকার যদি কোনো সার বা কোনো কীটনাশক উৎপাদন করে, সেই কীটনাশক ভালোর জন্য আমাকে কি করলো, সরবরাহ করলো, কিন্তু তার আমি ব্যবহারটা জানলাম না, অতিরিক্ত আমরা কি করলাম, ব্যবহার করলাম, আমরা নষ্ট করলাম। এটা কিন্তু শুধুমাত্র ব্যক্তিক নয়, এটা সমষ্টিগতভাবে কিন্তু অপচয় হলো, তাই না? আমার যে জিনিসটা আমি নষ্ট করলাম, অপচয় করলাম, ওই জিনিসটা কিন্তু অন্য একজন নিয়ে তার ব্যবহার করতে পারতো, তাই পারতো না? এটা কিন্তু আমাদের অপচয় হলো। আর এটা কখনো ব্যক্তিগত উন্নয়ন হলো না, সমষ্টিগত উন্নয়ন হলো না, এটা একটা অপচয় হয়ে গেল। এই জন্য বলতেছে যেটুকু দরকার সেইটুকু নিয়ে উন্নয়ন করতে হবে, বাড়তি কোনো অপচয় বা এই ধরনের কোনো কাজ নষ্ট করা যাবে না। কেবল ব্যক্তিক লাভের কথা চিন্তা না করে সামষ্টিক উপকারিতা কিভাবে আসবে সেটি চিন্তা করে কাজ করাটা এক ধরনের অংশীদারিত্ব। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, শুনতে পাচ্ছ আমাকে? কেবল
ব্যক্তিক লাভের কথা চিন্তা না করে আজকাল আমরা কিন্তু বুঝছো মানে পৃথিবীটা এমন হয়ে গেছে শুধুমাত্র নিজের স্বার্থকে নিয়ে আমরা ব্যস্ত আছি। কিভাবে আমি 10 তলা বাড়ি করব, 5টা গাড়ি করব, হ্যাঁ 5 কোটি টাকা আমার ব্যাংকে থাকবে, হ্যাঁ খালি এই চিন্তা, কিন্তু অন্য কোনো চিন্তা নাই। যে দুদিনের চিন্তা এগুলো আসলে আমরা রাখে কোথায় যাব, এর হিসাবটা কে দিবে, তাই না? কিন্তু এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতরে নেই, খালি আছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। যা কিছু করতেছি সব স্বার্থ সিদ্ধির জন্য করতেছি, তাই না? কিন্তু এগুলা কিন্তু আসলে কাজ না। এখানে বলতেছে কেবল ব্যক্তিক লাভের কথা চিন্তা করলে চলবে না, সামষ্টিক উপকারিতা কিভাবে আসবে সেটি আমাদের চিন্তা করতে হবে। আর এটি করাটাই হলো অংশীদারিত্ব। ঠিক আছে? কার কোনো প্রশ্ন পার্ট 1 থেকে? না স্যার। তোমরা কি বুঝতে পারতেছো? ঋতু তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার। সমস্যা হচ্ছে বাবা তোমাদের? হলে প্রশ্ন করো। জোবায়ের? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু পার্ট 1 থেকে চেঞ্জ করে অপর পৃষ্ঠায় চলে গেলাম। আরেকটু বলি যে অংশীদারিত্ব কি। তোমাদের কিন্তু 1 মার্কের প্রশ্ন থাকে, এখান থেকে তোমার বড় আকারে যদি প্রশ্ন থাকে অংশীদারিত্বের গুরুত্ব আসবে, তখন কিন্তু বড় আকারে তোমাদের এখানে থাকে। এই জন্য তোমরা এটা মুখস্থ করে লিখবা যে উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। আর একটা প্রশ্ন এখানে আছে, কেবল ব্যক্তিগত চিন্তা না করে সামষ্টিক উপকারিতা কিভাবে আসবে সেটি চিন্তা করে কাজ করাটাই হলো এক ধরনের অংশীদারিত্ব। ঠিক আছে? কেবলমাত্র নিজের আমরা চিন্তা করব না, আমরা নিজের চিন্তা করব না। যেমন ধরো অনেক আমাদের বগুড়া শহরে অনেক ফ্যামিলি, হাজার হাজার ফ্যামিলি থাকে, তাই না? এখানে যে খাবারগুলো আমরা নষ্ট করি, এখানে খাবারগুলো যে আমরা নষ্ট করি, এই খাবারগুলো কিন্তু মানে কি হচ্ছে, সমষ্টিগতভাবে সবার কিন্তু ক্ষতি হচ্ছে। অনেক গরিব মানুষ আছে শহরের ভিতরে যারা ভিক্ষা করে খায়, ফুটপাতে ঘুমায়। এই লোকগুলো খাবারের জন্য কত কষ্ট করে, তাই না? অপরের দুয়ারে হাত পাতায়। এই লোকগুলা কিন্তু খাবারগুলো খায় না, অথচ দেখো রাস্তাঘাটের আশেপাশে, ডাস্টবিনের আশেপাশে দেখো অনেক খাবার নষ্ট করে। অনেক ফলমূল, ভাত, পোলাও, কালিয়া কুত্তা, কোরমা যা আছে সব কিন্তু নষ্ট করে। এগুলো কিন্তু আমাদের নষ্ট করা উচিত নয়। আমরা যদি চীনে যাই, কোরিয়াতে যাই, জাপানে যাই, এই লোকগুলাকে কিন্তু তাইওয়ানে যাই, হ্যাঁ সিঙ্গাপুরে যাই, এগুলা কিন্তু এগুলা খুব নষ্ট করে না। যেটুকু প্রয়োজন সেটুকুই করবে। রাস্তাঘাটে কোনো জিনিসপত্র দেখতে পাবা না। কিন্তু আমাদের বাংলাদেশ, হ্যাঁ যার যা ইচ্ছা তেমন করে করতেছে। আসলে এগুলো কিন্তু ব্যক্তির উন্নয়নের নামে কিন্তু আসলে দেশটাকে অনেক কোটি টাকা নষ্ট করা হচ্ছে। তাই হচ্ছে না? আমার যদি কিছু খাবার নষ্ট হয়, ওই খাবারটা যদি আমি রেখে দিই পরবর্তীতে আমার কাজে লাগবে, কিন্তু ফেলে দেওয়ার পরে ওই খাবারগুলো গরিব মানুষও খেতে পারলো না, আমিও খেতে পারলাম না। এটা কিন্তু আমার ব্যক্তির উন্নয়ন হলো না, সামষ্টিকগত উন্নয়নও হলো না। এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ অপচয় সবসময় রোধ করে চলতে হবে। যেটুকু সম্ভব আমাদের মিতব্যয়ী হতে হবে। এই মিতব্যয়ী হওয়ার কথাটা এখানে কিন্তু বলতেছে অংশীদারিত্ব। শুধুমাত্র ব্যক্তির চিন্তা করলে চলবে না, সমাজের সামষ্টিক চিন্তা ভাবনা করবা। এটাই হলো আমাদের অংশীদারিত্ব। আর একটা কথা বলতেছে যে এসডিজি অর্জন কেবল নিজ দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। আর একটা কথা বলতেছে, এসডিজি অর্জন কেবল নিজ দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পৃথিবীর সব দেশের সব মানুষের জন্য সমভাবে প্রযোজ্য। পৃথিবী, আমি কিছুক্ষণ আগেই বললাম যে জাতিসংঘ এমডিজির কতগুলো শর্ত ছিল, এসডিজির কতগুলো শর্ত ছিল। এই শর্তগুলো যে দেশগুলোর উপর এরা কাজ করতেছে, এই সংস্থাটা কাজ করতেছে, ওই দেশের উপর এই শর্তগুলো দেওয়া হয়েছে। সাধারণত বাংলাদেশে 17টি শর্ত দেওয়া হয়েছে যে এই কাজগুলো করতে হবে। এই 17টি চ্যালেঞ্জ যদি পার করতে পারে তাহলে দেশটা আমাদের উন্নয়নশীল দেশে পরিণত হবে। তোমাদের প্রথম দশম অধ্যায়ের প্রথম পেজে দেওয়া আছে, এটা টেকসই উন্নয়ন অভিষ্ট, এই 17টি অভিষ্ট দেওয়া আছে। এই অভিষ্টগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা দেখতে পাবো আমাদের দেশটা উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। আর যখনই একটা দেশ অনুন্নত বা দারিদ্র পীড়িত অঞ্চল হয় সেখানে কিন্তু অনেক সমস্যা থাকে। আর সেখান থেকে যখনই আমরা উন্নয়নশীল দেশে পরিণত হবো, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা, আমাদের আচার আচরণ, চালচলন, কৃষ্টি কালচার সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আমি ছোটবেলায় দেখেছি, আমরা কিন্তু ঢেকিতে কি করতাম, ঢেকিতে কিন্তু ধান ভেঙে চাল খেতাম। অনেক ছোটতে আমি দেখেছি যে তখন অবশ্য অনেক ধান, দেখো অনেক শস্য 1 বিঘা মাটিতে হয়তো বা 4 মণ 5 মণ বা সর্বোচ্চ 10 মণ ধান হইতো। সেই জায়গাতে মনে করো ওই একই জমি আছে, একই ধানই আছে, খালি পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো ওখানে 25 মণ 30 মণ করে ধান কিন্তু উৎপন্ন হয়। তাই
তাহলে এটা চেঞ্জ হয় নাই? এটা কিন্তু একদিকে সৃষ্টিকর্তার একটা অপার আর লীলা, অন্যদিকে হচ্ছে আমাদের বৈজ্ঞানিক একটা সহ সংমিশ্রণ। বুঝতে পারছো? আচ্ছা, এই যে পরিবর্তন, এটা কিন্তু একটা দেশে শুধু পরিবর্তন নয়, এটা সারা বিশ্বের পরিবর্তন। যেমন ধরো আমাদের দেশ থেকে যে অতিরিক্ত খাদ্যশস্যগুলো উৎপন্ন হয়, আলু, ধান, পেঁয়াজ বা টমেটো, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এগুলো কি করা হয়? রপ্তানি করা হয়। তাহলে আমার দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানি করা হলো, বৈদেশিক মুদ্রা অর্জন করা হলো, অপরদিকে ওই দেশের কিন্তু চাহিদা মিটলো। এটাকে বলা হচ্ছে অংশীদারিত্ব। শুধুমাত্র নিজ দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সারা পৃথিবীর সব দেশের সব মানুষের জন্যই প্রযোজ্য। ঠিক আছে? তাহলে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন অংশীদারিত্ব গুরুত্ব কি? তোমাদের কারো কি কোনো সমস্যা আছে কিনা আমাকে পড়ে একটু বলো। আমি পার্ট দ্বিতীয়তে প্রবেশ করব। ঠিক আছে? তোমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। কারো কি সমস্যা আছে বাবা? বলো তো দেখি। না না স্যার। স্যার। কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে পার্ট টুতে আমরা একটু প্রবেশ করি নাকি? এখানে তোমাদের আমি কতগুলো পয়েন্ট আকারেও লিখে দেবো। তোমরা অবশ্যই বইটা যদি তোমাদের কাছে থাকে, বইটা কাছে নাও। আমি এখান থেকে তোমাদের প্রশ্ন আছে, অ্যাসাইনমেন্টের প্রশ্ন আছে, তোমরা একটু বইটাকে কাছে নাও, কলমটা পেন্সিলটা নাও অথবা কলমটা আমি একটু বলে দেবো লাইন বাই লাইন, তোমরা একটু সবাই আন্ডারলাইন করে নিবা। ঠিক আছে? মিথিলা শুরু করো তো দেখি। মিথিলা। জি স্যার, রিডিং করব। হ্যাঁ, রিডিং করো দেখি তোমরা একটু কেমন করতে পারো। পার্ট 1-এর 2 টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। বর্তমান পৃথিবী নামক গ্রহটির অস্তিত্ব রক্ষার স্বার্থেই এসডিজি বাস্তবায়ন করা জরুরি। বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা পৃথিবীর সচেতন মানুষকে শঙ্কিত করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষ, সমাজ, কৃষি উৎপাদন, স্থলজ ও জলজ প্রাণীকুলকে ক্রমাগত মারাত্মক হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। এর হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশ এসডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক বিবেচনায় এবং সামাজিক সূচকের নিরিখে এগিয়ে যাচ্ছে। দারিদ্র্য কমেছে। সাদিয়া পড়ো তো দেখি। সাদিয়া পড়ো, ওখান থেকে পরেরটা পড়ো। সাদিয়া পড়ো। দারিদ্র্য কমেছে, আয় বেড়েছে, অনেক ক্ষেত্রে সক্ষমতাও এসেছে এবং অর্থনৈতিক প্রগতি ঘটেছে। আমরা এসডিজি অর্জনে অভূতপূর্ব সাফল্য লাভ করেছি। আমরা ভবিষ্যৎ উন্নয়নে আশাবাদী। আগামী দশকগুলোতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো আর্থসামাজিক সক্ষমতা অর্জন করে চলেছি। এমডিজি অর্জনের হাত ধরে বর্তমানে এসডিজি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আশা করা যায় এটিও আমরা সফলভাবে অর্জন করতে পারবো। এর ফলে দারিদ্র্যের অবসান ঘটবে। তাহলে যেটুকু আমরা পড়লাম, এটুকুর ভিতরে প্রথমে বলতেছি, সবাই শোনো, যে বর্তমান পৃথিবী নামক গ্রহটির অস্তিত্ব রক্ষার স্বার্থেই এসডিজি বাস্তবায়ন করা জরুরি, তাই না? আমাদের পৃথিবী আমরা জানি যে বৈশ্বিক উষ্ণায়ন চলতে, বৈশ্বিক উষ্ণায়ন করতেছে। বিভিন্ন দেশগুলো তাদের নিজেদের উন্নয়নের জন্য করে, যেমন ধরো গ্রিন হাউস ইফেক্ট, তারপরে তোমার হলো কালো ধোঁয়া নির্গত, এইগুলোর কারণে, বিভিন্ন কারণে পৃথিবীর অস্তিত্ব আজকে হুমকির মুখে দাঁড়াচ্ছে। যে আমরা বলতে পারতেছি না আজকে 50 বছরে আমাদের এই পৃথিবীটা কোথায় গিয়ে দাঁড়াবে। বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা পৃথিবীর সচেতন মানুষকে শঙ্কিত করে তুলেছে। জলবায়ু প্রভাব, এই যে দেখো, আমরা আজ থেকে 10 বছর আগে দেখছি যে বাংলাদেশে প্রধানত 2টি ঋতু বিরাজ করত, একটা হলো শীতকাল, একটা হলো গ্রীষ্মকাল, তাই না? বর্ষাকাল তো আছে, কিন্তু শীতটা ছিল প্রায় 6 মাসই বলা যায়। আমরা দেখছি, ছোটবেলায় আমরা দেখেছি প্রায় 6 মাস আমাদের শীত চলে আর 6 মাস আমাদের গরমকাল চলে। কিন্তু বর্তমানে কি হয়েছে দেখো, শুধু গরমই যাচ্ছে। বর্ষাকালের বর্ষা নাই, গরমের কালে গরম ঠিকই আছে, আবার অসময়ে গরম দেখা দিচ্ছে, শীতকালে কোনো শীত নাই। এই নভেম্বর মাসে আমরা পুরো মাস কিন্তু লেপ গায়ে আমরা থাকছি, ছোটবেলায় আমরা দেখেছি। কিন্তু বর্তমানে কি হচ্ছে, বর্তমানে কিন্তু লেপ তো দূরের কথা, এখনো ফ্যান ছেড়ে দেয় আমাদেরকে বা এসি ছেড়ে দেয় আমাদেরকে কিন্তু ঘুমাতে হয়।
এই কি, এটা হলো আমাদের বৈশ্বিক উষ্ণায়ন, তাই না? বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কিন্তু আমরা কিন্তু পৃথিবীটা চেঞ্জ হচ্ছে, পাশাপাশি আমাদের জীব জগতের জন্য কিন্তু হুমকির সম্মুখে আমরা পড়ে যাচ্ছি, তাই না? এই জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু মানুষ নয়, সমাজ, কৃষি, উৎপাদন, জলজ স্থলজ প্রাণীকুলকে ক্রমাগত মারাত্মক হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বুঝতে পেরেছো? অনেক প্রাণী কিন্তু আমাদের পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছে, তাই না? অনেক প্রাণী পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছে, আবার অনেক প্রাণী যেগুলো আমাদের বিলুপ্তির পথে। বুঝতে পারছো? তোমরা অবশ্যই বুঝতে পারতেছো অনেক প্রাণী কি করছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আবার অনেক প্রাণী আছে যেগুলো বিলুপ্তির পথে প্রায়, এগুলো আস্তে আস্তে 2-4 বছরের ভিতরে কিন্তু এগুলো আমাদের শেষ হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের কখনোই কাম্য নয়। আমাদের উচিত সবাই মিলে করি কাজ, হারি দিতে নাহিলাস, আমরা সবাই মিলে আমাদের ধরিত্রীটিকে কি করবো, টিকে রাখার চেষ্টা করবো। সেটা তোমার আমার সকলের সমন্বিত চেষ্টায় সম্ভব। এরপরে আসো, এই যে এমডিজি অর্জনের ফলে যে আমরা এসডিজি অর্জন করতে যাচ্ছি, সেখানে কি কি উপকারিতা আসছে? দারিদ্র্য কমেছে, আয় বেড়েছে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে সক্ষমতা হয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঘটেছে। তোমরা বিশ্বাস করে দেখবা, তোমাদের আশেপাশে দেখবা যে কার্যক্ষেত্রে যেমন নারীর ক্ষমতায়নের একটা বিষয় আছে, নারীদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক চাকরি বাকরি বলো, গার্মেন্টস সেকশনে বলো, এনজিওতে বলো, টিচারে গেলে বলো, সব জায়গাতে কিন্তু নারীর কিন্তু একটা ক্ষমতায়ন আস্তে আস্তে বেড়ে চলেছে। এটা কিন্তু আমাদের এসডিজি একটা ফলাফল বা গুণ। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমরা যেখান থেকে পড়া শেষ করলা যে এমডিজি অর্জনের হাত ধরেই বর্তমানে এসডিজি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আশা করা যায় এটিও আমাদের সফলভাবে অর্জন করতে পারবো। এই পারবোর পরে ফলাফল আছে। 1 নম্বর পয়েন্ট তোমরা একটু আন্ডারলাইন করে নাও। 1 নম্বর পয়েন্ট, বৈষম্য কমে আসবে। সবাই শুনতেছো আমার কথা? মিম, তুমি কি শুনতেছো? মিম, জি স্যার। মিম 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 শুনতেছো? মিম, কথা বলো না কেন? অনন্যা, তোমরা কি লাইনে আছো? জয়িতা, স্যার বলেন। আচ্ছা, তোমরা কি এর আগে যে কথাগুলো বলো তোমরা কি শুনতে পাচ্ছিলে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এই যে আমি যে বললাম তোমরা একটু পড়াগুলো দেখো, এগুলো তোমাদের পয়েন্ট আকারে দিবা যে এসডিজি অর্জনের ফলাফল। এই ফলাফলগুলো পয়েন্ট আকারে আমি লিখে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ পয়েন্ট আকারে লিখবা। যেমন এখানে প্রথমে আছে 1 নম্বর, বৈষম্য কমে আসবে। 1 নম্বর আছে বৈষম্য কমে আসবে, ওটা 1 নম্বর করো। 1 নম্বর বৈষম্য কমে আসবে, লিখছো? জি স্যার। 2 নম্বর পাশেই দেখো, আয় ও ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আয় ও ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে। তাহলে পয়েন্ট দিয়ে নাও, ওই যা বইতে পয়েন্ট দিয়ে নাও। 2 নম্বর আছে আয় ও ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে। 3 নম্বর, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতার সৃষ্টির ফলে বৈশ্বিক অঙ্গনে একটি শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করবে। এটা 3 নম্বর পয়েন্ট হবে। বুঝতে পারছো? 3 নম্বর পয়েন্ট হবে কোনটা? জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সৃষ্টির ফলে বৈশ্বিক অঙ্গনে একটি শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করবে। এটা হবে 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে? এরপরে আসো, তোমরা একটু খাতায় লিখে নাও যে এই যে এসডিজি অর্জনের ফলে বা অভিষ্ট অর্জনের ফলে বাংলাদেশে এটা হলো ফলাফল। ও এর সাথে আরেকটা পয়েন্ট তোমাদের হবে রে, প্রথমে আছে দারিদ্র্যের অবসান ঘটবে। এটা 5 নম্বর পয়েন্ট করে নেবা, দারিদ্র্যের অবসান ঘটবে। তাহলে প্রথমে আছে বৈষম্য কমে আসবে, আয় ও ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সৃষ্টির ফলে বৈশ্বিক অঙ্গনে একটি শান্তিপূর্ণ সহাবস্থান করবে। আর একটা লিখবা হলো দারিদ্র্যের অবসান হবে। এরপরে আসো, এই যে এসডিজি অর্জন করা হলো, এরপরে এই এসডিজি অর্জনের ফলে বাংলাদেশ কি কি সুবিধাগুলো পাবে, বাংলাদেশ কি কি সুবিধাগুলো পাবে বা ভোগ করবে তার একটু তালিকা তোমাদের একটু দেই।
হ্যাঁ, যেমন ধরো 1 নম্বর এখানে বইয়ের ভিতর দেওয়া আছে, দেখো বাংলাদেশের ক্ষেত্রে যে সুবিধাগুলো সৃষ্টি হবে তা হলো, এখানে 1 নম্বর হবে বৈদেশিক ঋণের বোঝা থাকবে না। বৈদেশিক ঋণের বোঝা থাকবে না, এটা কিন্তু এসডিজির অর্জনের ফলে বাংলাদেশের সুবিধা সমূহ। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? আগেরগুলো ছিল ফলাফল, আগের 4টা ছিল ফলাফল। আগের ওই 4টা ছিল ফলাফল, এইচডিজি অর্জনের ফলাফলগুলো কি কি, আর এখানে দিচ্ছি এইচডিজি অর্জনের ফলে বাংলাদেশ কি কি সুবিধাগুলো পাবে। একটু হাত পাতলা করার সময় কিন্তু আমার শেষের দিকে। 1 নম্বর আছে বৈদেশিক ঋণের বোঝা থাকবে না। 1 নম্বর বৈদেশিক ঋণের বোঝা থাকবে না, এরকম 1 নম্বর পয়েন্ট বইতে পয়েন্ট করে নাও, বইতেই। 2 নম্বর আছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 2 নম্বর হবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, পয়েন্ট করে নাও। 3 নম্বর নারী পুরুষ বৈষম্য দূর হবে। নারী পুরুষের যে বৈষম্য থাকে সেটা দূর হবে। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে। 4 নম্বর শিক্ষা সংস্কৃতি ও জ্ঞান চর্চার দ্বার উন্মোচিত হবে। এটা 4 নম্বর পয়েন্ট, শিক্ষা সংস্কৃতি ও জ্ঞান চর্চার দ্বার উন্মোচিত হবে। তোমরা কি লিখতেছো খাতা, বইতে টুকে নিচ্ছ? জি স্যার। এ বাবা, এটা অবহেলা করো না, এগুলো তোমাদের লাগবে। আমি যেভাবে পয়েন্টগুলো করে দিচ্ছি তোমরা লিখে নাও, এভাবেই তোমরা খাতাগুলো ইয়ে করে দিবা। 5 নম্বর হবে ওর পরের লাইনটা, অবাধ তথ্য প্রবাহ ও তথ্য অধিকার সংরক্ষিত হবে। অবাধ তথ্য প্রবাহ এবং তথ্য অধিকার সংরক্ষিত হবে, এটা হবে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হবে তার পরের লাইন, যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নয়নের ফলে আমরা নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে শিখব। 6 নম্বর হবে এটা, যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের ফলে আমরা নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে শিখব, এটা হবে 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর হবে খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা এগিয়ে যাব। 7 নম্বর পয়েন্ট হবে কি, খেলাধুলা বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা এগিয়ে যাব, এটা হবে 7 নম্বর পয়েন্ট। সবাই আগাইছো? জি স্যার। ওর পরের লাইনটা 9 নম্বর, 8 নম্বর হবে 8 নম্বরটা হবে ওর পরের লাইনটা, দেখো আমরা সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবো, এটা হলো 8 নম্বর পয়েন্ট। আর 9 নম্বর পয়েন্টটা হবে এক উন্মুক্ত বিশ্বে বসবাস করার সুযোগ, সকল সুযোগ আমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। এক উন্মুক্ত বিশ্বে বসবাস করার সকল সুযোগ আমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে, এটা হবে তোমাদের 9 নম্বর পয়েন্ট। সবাই কি বুঝতে পারছো আমি কি বললাম এতক্ষণ? জি স্যার। এ বাবা শোনো, এই পড়ারই শেষে দেখো 3টা তোমাদের পয়েন্ট দেওয়া আছে, দারিদ্র্য সীমা শূন্যের কাছাকাছি নিয়ে আসবে বা নিয়ে আসা যাবে, মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার চাহিদা পূরণ হবে, জেন্ডার সমতা বিধান নারী এবং মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজের সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে। এই 3টা পয়েন্ট, এই যে ফলাফলের কথা বললাম না প্রথমে, এই ফলাফলের সাথে তোমরা অ্যাড করে দিবা যে এইচডিজি অর্জনে ফলাফল সমূহ নিম্নভাবে আলোচনা করা হলো। এই যে উপরে আছে 4টা, নিচে 3টা দিয়ে 7টা পয়েন্ট করবা, আর তার নিচে দিবা যে এইচডিজি অর্জনে বাংলাদেশের পক্ষে সুবিধা সমূহ নিম্নে আলোচনা করো। তখন এই 9টা পয়েন্ট সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমরা খাতায় লিখে দিবা। কারো কোনো প্রশ্ন? তোমাদের এখানে 2টা, পার্ট 1 এবং পার্ট 2, এর উপরই তোমাদের 2টা প্রশ্ন হবে। কি জুবাইর ইসলাম শুনতে পাচ্ছ? জুবাইর
জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছ? সমস্যা আছে আপনার মাকিব? আচ্ছা, তোমাদের প্রায় প্রশ্ন আমার ক্লাসের শেষের দিকে, তোমাদের কারো কোনো সমস্যা নাই তো নাকি? থাকলে বলো। না স্যার। ওকে, স্যার, সমস্যা তাহলে আজকের মনে হয় আমরা এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি নাকি? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।